একটি চোখ বন্ধ করে ভাবুন তো ১৯৫০-এর দশক আমেরিকার নেভাডা মরুভূমির ধূ প্রান্তর আকাশের দিকে তাকিয়ে সাধারণ মানুষ হঠাৎ এমন কিছু দেখতে শুরু করল যা তাদের মনে হল পৃথিবীর কোনো প্রযুক্তি হতেই পারে না। কেউ বলল ওগুলো ভিনগ্রহের যান, আবার কেউ বলল সরকার নিশ্চিতভাবে বড়সড় কিছু লুকাচ্ছে। আর ঠিক এভাবেই একটা নির্দিষ্ট জায়গার নাম ধীরে ধীরে পরিণত হল পৃথিবীর সবচেয়ে বড় আর আকর্ষণীয় রহস্যে। জায়গাটির নাম এরিয়া 51। আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু ডিক্লাসিফাইড বা উন্মুক্ত হওয়া ফাইল খুলে দেখব যেগুলো দশকের পর দশক ধরে তালাবদ্ধ ছিল। আজ আমরা একসাথে উন্মোচন করব পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ওই গোপন ঘাটির পেছনের আসল গল্পটা। তো চলুন শুরু করা যাক। শুরুতেই ইতিহাসের সবচেয়ে বড় আর আলোচিত প্রশ্নটা করা যাক। ওই মরুভূমির গভীরে আসলে কি হচ্ছিল? সেটা কি সত্যি কোনো এলিয়েন টেকনোলজি বা ভিনগ্রহের প্রযুক্তি ছিল, নাকি এমন কোনো সামরিক গোপনীয়তা যা সেই সময়ে সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল? একদিকে সাধারণ মানুষের রোমাঞ্চকর সব জল্পনা কল্পনা, আর অন্যদিকে অত্যন্ত গোপন এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তির বাস্তব প্রয়োগ। এই দুটির মারাত্মক সংঘাতই কিন্তু তৈরি করেছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় ধাঁধা। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, কিভাবে এই পুরো ইউএফও মিথের জন্ম হল। ১৯৪৭ সালের নিউ মেক্সিকোর রোজওয়েল ঘটনার কথা তো আমরা সবাই কমবেশি শুনেছি, তাই না? স্থানীয় সংবাদপত্রের হেডলাইনে তখন বড় বড় করে বলা হয়েছিল ফ্লাইং সসার ক্যাপচার্ড, বা উড়ন্ত পিরিচ ধরা পড়েছে। খবরটা শুনে পুরো আমেরিকা রীতিমতো চমকে গিয়েছিল। কিন্তু সম্প্রতি উন্মুক্ত হওয়া গোপন ফাইলগুলো আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি সামরিক বাস্তবতা দেখায়। সেই রহস্যময় বস্তুটি আসলে কোনো এলিয়েনশিপ ছিল না, ওটা ছিল প্রজেক্ট মোগুলের একটি টপ সিক্রেট সার্ভেলেন্স বেলুন, যার মূল উদ্দেশ্যই ছিল সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার উপর নজরদারি করা। আর সমস্যাটা বাঁধল ঠিক এখানেই। যেহেতু প্রজেক্ট মোগল ছিল একটি অত্যন্ত ক্লাসিফাইড বা গোপন প্রজেক্ট, তাই সরকার জনসমক্ষে এই বেলুনের কথা কোনোভাবে স্বীকার করতে পারেনি। আর জানেন তো, সত্যকে যখন লুকিয়ে রাখা হয় তখন গুজব ঠিকই ডালপালা মেলে। সরকারি এই নীরবতাই মানুষের মনে সন্দেহের বীজ বুনে দেয়। সরকারের এই বাধ্য হয়ে করা গোপনীয়তায় অজান্তেই পরবর্তী কয়েক দশকের ইউএফও মিথোলজিকে অবিশ্বাস্য দ্রুত গতিতে বাড়তে সাহায্য করেছে। এরপর আসে স্নায়ুযুদ্ধের সময়কার সেই বিখ্যাত স্টেলথ প্রযুক্তির যুগ। সত্যি বলতে কি, এরিয়া 51-এর আসল চেহারা কিন্তু কোনো ভিনগ্রহের প্রাণীদের আস্তানা ছিল না, বরং এটি ছিল পৃথিবীর বুকে এমন একটি যুগান্তকারী প্রযুক্তির আঁতুড়ঘর যা মানব ইতিহাস আগে কখনো দেখেনি। এখানে পরীক্ষা করা হয়েছিল U-2 স্পাই প্লেন, A-12 অক্সকার্ট এবং বিখ্যাত SR-71 ব্ল্যাকবার্ডের মতো অত্যাধুনিক সব এয়ারক্রাফট। এগুলো ছিল প্রাথমিক স্টিলথ প্রযুক্তির নিদর্শন, যা শত্রু রাডারকে পুরোপুরি ফাঁকি দিতে সক্ষম। এগুলো কোনো সায়েন্স ফিকশন ছিল না, এগুলো ছিল একদম রিয়েল মিলিটারি প্রজেক্ট। ৬০,০০০। হ্যাঁ, এই বিশাল সংখ্যাটি একটি বিশেষ তাৎপর্য বহন করে। এটি হলো সেই উচ্চতা, অর্থাৎ ৬০,০০০ ফুট উঁচুতে U-2 স্পাই প্লেন অনায়াসে উঠতে পারত। একটু ভেবে দেখুন তো, ১৯৫০-এর দশকে সাধারণ বাণিজ্যিক বিমানগুলো উড়ত মাত্র ১০ থেকে ২০,০০০ ফুট উঁচুতে। আর তার ৩ গুণ উঁচুতে যখন মানুষ হঠাৎ করে রূপালী রঙের কোনো চকচকে বস্তু তীব্র বেগে উড়ে যেতে দেখত, তখন তারা তো ভরকে যাবেই, তাই না? তাদের মনে হতো অসম্ভব, এটি মানুষের তৈরি কোনো প্রযুক্তি হতেই পারে না। সাধারণ মানুষের দেখার দৃশ্য আর সামরিক বাস্তবতার মধ্যে পার্থক্যটা ঠিক কতটা ছিল তা এই তথ্যগুলো দেখলে একদম পরিষ্কার হয়ে যায়। সিআইএ অনেক পরে তাদের ডিক্লাসিফাইড ডকুমেন্টে স্বীকার করে নেয় যে ১৯৫০ এবং ৬০-এর দশকে হঠাৎ করে ইউএফও দেখার যে বিশাল একটা হাইপ তৈরি হয়েছিল, তার বেশিরভাগেরই কারণ ছিল এই অত্যন্ত গোপন U-2 স্পাই প্লেনগুলো। মানুষ যা দেখেছিল তা সত্যিই ছিল, তাদের চোখ তাদের ধোঁকা দেয়নি, কিন্তু ওই জিনিসটার প্রতি তাদের ব্যাখ্যাটি ছিল ভুল। তো মানুষ যখন লাখে লাখে রিপোর্ট করছে, তখন শুরু হলো আকাশ নিয়ে সরকারি তদন্ত। এই তদন্তের নাম দেয়া হয়েছিল
প্রজেক্ট ব্লু বুক। ১৯৪৭ থেকে ৬৯ সাল পর্যন্ত তারা ১২,০০০-এরও বেশি ইউএফও সাইটিংয়ের রিপোর্ট সংগ্রহ করেছিল। কিন্তু সবচেয়ে মাথা নষ্ট করা বিষয়টা হলো এই সংখ্যাটি ৭০-১। এত উন্নত প্রযুক্তি আর বাঘা বাঘা বিজ্ঞানী থাকা সত্ত্বেও ঠিক ৭০টি ঘটনা সরকার বা সামরিক বাহিনী কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেনি। এই ঘটনাগুলো আনুষ্ঠানিকভাবে আনআইডেন্টিফাইড বা অজানা হিসেবেই ফাইলের ভেতর থেকে যায়। আর ঠিক এই সময়ই ঘটে একটি ঐতিহাসিক পট পরিবর্তন। ডক্টর জে অ্যালেন হাইনেক, যিনি ছিলেন প্রজেক্ট ব্লু বুকের সাথে যুক্ত একজন জ্যোতির্বিজ্ঞানী, তিনি প্রথম দিকে এই ইউএফও বিশ্বাসীদের নিয়ে রীতিমতো হাসাহাসি করতেন। কিন্তু বছরের পর বছর সামরিক কর্মকর্তা, র্যাডার অপারেটর এবং দক্ষ পাইলটদের দেওয়া সেই ব্যাখ্যাতীত রিপোর্টগুলো যাচাই করার পর তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে যায়। তিনি বুঝতে পারেন আকাশে আসলেই এমন কিছু ঘটছে যা আমাদের বর্তমান বিজ্ঞান দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। এবার চলুন সোজা চলে যাই এরিয়া 51কে ঘিরে সেই বিখ্যাত কনস্পিরেসি বা ষড়যন্ত্রের যুগে। ১৯৮৯ সাল বব লজার নামের এক ব্যক্তি একটি টেলিভিশন সাক্ষাৎকারে এসে বিশ্বকে রীতিমতো কাঁপিয়ে দিলেন। তিনি দাবি করলেন যে তিনি এরিয়া 51-এর ভেতরের গোপন ভূগর্ভস্থ হ্যাঙ্গারে কাজ করেছেন, সেখানে তিনি নাকি ভিন গ্রহের প্রযুক্তি খুলে তার কার্যপ্রণালী বোঝার চেষ্টা করতেন, যাকে বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। আর এলিমেন্ট 115 ব্যবহার করে অ্যান্টি-গ্র্যাভিটি ইঞ্জিনিও নাকি গবেষণা করতেন। সাংবাদিকরা যদিও তার শিক্ষাগত যোগ্যতার কোনো শক্ত প্রমাণ খুঁজে পাননি, কিন্তু মানুষের মনে তোলপাড় ফেলার জন্য ওই একটা ইন্টারভিউ যথেষ্ট ছিল। পুরো পৃথিবীতে এরিয়া 51কে কেন্দ্র করে এক বিশাল ষড়যন্ত্র তত্ত্বের জন্ম হয়। পুরো টাইমলাইনটা একবার খেয়াল করুন। ১৯৪৭ সালের রোজওয়েল থেকে শুরু, এরপর ১৯৮৯ সালে বব লেজারের সেই বিখ্যাত দাবি, আর তারপর দশকের পর দশক ধরে সরকারের সবকিছু অস্বীকার করা। এরপর আসে ২০১৩ সাল, যখন সিআইএ অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয় যে হ্যাঁ, এরিয়া 51 বলতে আসলেই কিছু একটা বাস্তবে অস্তিত্বশীল। চরম গোপনীয়তার যুগ থেকে আমরা এভাবেই হঠাৎ করে একটি আধুনিক ডিক্লাসিফিকেশনের যুগে প্রবেশ করেছি। আর এখান থেকেই আমরা প্রবেশ করছি আধুনিক ইউএপি বা ইউএপি যুগে। এখানকার তথ্যগুলো কিন্তু পুরোটাই ভেরিফাইড। ২০০৪ সালের প্রশান্ত মহাসাগরের উপর ঘটে যাওয়া সেই বিখ্যাত টিকট্যাক ইনসিডেন্টের কথা মনে আছে? মার্কিন নৌবাহিনীর অত্যন্ত দক্ষ পাইলটরা যা রিপোর্ট করেছিলেন তা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। তারা এমন একটি বস্তু দেখেছিলেন যার কোনো দৃশ্যমান ডানা বা ইঞ্জিন ছিল না। এটি অসম্ভব দ্রুত গতিতে ছুটছিল আর পদার্থবিজ্ঞানের সব নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে হঠাৎ করেই যে কোনো দিকে দিক পরিবর্তন করছিল। আর দেখতে এটি ছিল ঠিক একটা বিশাল আকৃতির সাদা রঙের টিকট্যাক ক্যান্ডির মতো। এরপর পেন্টাগন যখন আনুষ্ঠানিকভাবে ফ্লিয়ার 1, গিম্বাল এবং গো ফাস্ট নামের এই ভিডিওগুলো প্রকাশ করে, তখন পুরো বিশ্ব চমকে যায়। তারা স্বীকার করে নেয় যে হ্যাঁ, ভিডিওগুলো একদম আসল, কিন্তু তারা অত্যন্ত চালাকির সাথে এলিয়েন বা ইউএফও শব্দটি এড়িয়ে যায়। এর পরিবর্তে তারা একটি নতুন শব্দ ব্যবহার শুরু করে, ইউএপি বা আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা, অর্থাৎ তারা বুঝিয়ে দেয় আকাশে এমন কিছু আছে যা আমরা চিহ্নিত করতে পারছি না। এবার চলুন দেখি একদম সম্প্রতি ডিক্লাসিফাইড হওয়া পেন্টাগনের ফাইলগুলোতে আসলে কি আছে। এই নতুন ফাইলগুলোতে অনেক চমকপ্রদ তথ্য লুকিয়ে আছে। সামরিক পাইলটদের প্রত্যক্ষদর্শী সাক্ষ্য, ফাইটার জেটকে তাড়া করা উজ্জ্বল কমলা রঙের রহস্যময় গোলকের কথা, অদ্ভুত সব র্যাডার ট্র্যাক, আর এমনকি নাসা মিশন চলাকালীন সময়ে মহাকাশচারীদের দেখা অদ্ভুত আলোর রিপোর্ট। কিন্তু একটা জিনিস এখানে একদম ক্লিয়ার করা দরকার, এত সব রোমাঞ্চকর এবং ভেরিফাইড রিপোর্ট থাকা সত্ত্বেও সরকারি নথিতে আজও বহির্জাগতিক বা এলিয়েন উপস্থিতির কোনো আনুষ্ঠানিক প্রমাণ কিন্তু নেই। তো দিন শেষে আমরা যদি পুরো বিষয়টির একটি সারমর্ম টানি, তবে আসল সত্যটা পরিষ্কার হয়ে যায়। সাধারণ মানুষের একটি বড় অংশ এখনও বিশ্বাস করে যে এরিয়া 51-এ ভিনগ্রহের প্রাণীদের মৃতদেহ আর তাদের স্পেসক্রাফট লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু ডিক্লাসিফাইড ইতিহাস আর যাচাইকৃত সত্য আমাদের খুব স্পষ্টভাবে জানায় যে জায়গাটি মূলত অত্যন্ত উন্নত স্টিলথ প্রযুক্তি তৈরি এবং সামরিক বিমান চলাচলের এক টপ সিক্রেট গবেষণাগার ছিল।
আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে এই কথাটা সবাইকে একটু ভেবে দেখতে বলবো। যখন সরকারের চরম গোপনীয়তা, অজানা প্রযুক্তি আর মানুষের সাধারণ কৌতূহল একসাথে মিশে যায়, তখন বাস্তবতা আর ষড়যন্ত্র তত্ত্বের মাঝে সীমারেখাটা খুব সহজেই মুছে যায়। সত্য হয়তো দূরের কোনো গ্যালাক্সি থেকে আসেনি, বরং মানুষেরই তৈরি কোনো অভাবনীয় আবিষ্কার হতে পারে, যার সম্পর্কে জানার অনুমতি আমাদের এখনও নেই। কিন্তু সত্যিটা যাই হোক না কেন, সেটা আজও ওই অন্ধকারের আড়ালেই রয়ে গেছে। আর এটাই তো এরিয়া 51 আর ইউএফও রহস্যকে করে তুলেছে ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এক অধ্যায়, তাই না?